রান্নার কাজ শেষ করে সবে ঘরে ঢুকে একটু বিশ্রাম নিচ্ছে মৌসুমি। অমনি শাশুড়ি মা চিৎকার কানে আসে। কি হলো বৌমা? আমার চালের গরম জলটা দাও। আর কতক্ষণ বসে থাকবো হাপিত্যেশ তেস করে? গরম জলটা গ্যাসের উপর থেকে নিয়ে তাড়াতাড়ি বাথরুমের বালতিতে ঢেলে আসে মৌসুমি। শাশুড়ি মা যে খুব একটা বয়স্ক তা নয়, তবে তার মতে বাড়ির বউকে সবসময় সংসারের কাজ করতে হবে। আর বউ এলে তারপর থেকে শাশুড়িরা সংসার থেকে বিশ্রাম পাবে। এটাই নাকি তাদের বাড়িতে চলে আসছে বহুদিন ধরে। মৌসুমী আধুনিক মনস্ক হলেও সংসারের শান্তির জন্য এই প্রথাটা মেনে নিতে বাধ্য হয়। নিজের ইচ্ছে সে বিয়ে করেনি, বরং এক প্রকার জোর করে তাকে বিয়ে দিয়েছেন তার বাবা মা। আজও সেই দিনটার কথা মনে পড়লে ভেতর থেকে বুকটা যন্ত্রণায় ভেঙে যায় তার। বাংলায় এমএ পরীক্ষায় গোল্ড মেডেলিস্ট হওয়ার পরে এমফিল করতে চাই মৌসুমী, কিন্তু ভালো পাত্র পেয়ে যাওয়াতে বাবা মা পড়াশোনা না করিয়ে বিয়ে দেওয়াটাই উচিত বলে মনে করেন। প্রায় জোর করে অয়নের সঙ্গে বিয়ে দিয়ে দেন তার। ভালো ছেলে, অর্থাৎ ভালো রোজগার। ছেলেটি মোটা অঙ্কের টাকাই তার চরিত্রের অন্যান্য দোষগুলোকে ঢেকে দেয়। পড়াশোনার বাইরে মৌসুমীর কোনো জগৎ ছিল না বলে সাজগোজে বা কাজকর্মে কোনো দিকেই তার দক্ষতা ছিল না। তাই বলাই বাহুল্য, স্বামী আর শাশুড়ির কারোরই মন জয় করতে পারেনি সে। প্রথম দিকে একটু আধটু সাজগোজ করলেও স্বামীর মনের মতো হতে পারেনি। সম্পর্কে ফাটল দেখা দেয় অচিরে। স্ত্রীকে কোনো বাড়িতে নিয়ে গেলে অন্য বন্ধু স্ত্রীদের সঙ্গে তুলনা করে সকলের সামনে ছোট করে বেশ মজা পেত অয়ন। শিক্ষিতা মেয়েটি মুখে কিছু না বললেও মনে মনে খুব কষ্ট পেত। এর উপরি পাওনা শাশুড়ির কথার খোঁজা। কাজের বেলায় তো কিছুই পারো না, বা কিছু না শিখিয়ে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি আরো গা জ্বালানো কথা। মানুষের সহ্যের একটা সীমা আছে। তাই মৌসুমীও মাঝে মধ্যে দু চারটি কথা শুনিয়ে দেয় শাশুড়ি মাকে। আপনার ছেলে চরিত্র যে কি, বেশিরভাগ সময় রাতে বাড়িতে ফেরে না। আরো বিরক্ত হয়ে শাশুড়ি মা বলেন, তোমার মতো বউ বাড়িতে থাকলে কোনো পুরুষের আর বাড়িতে আসতে ইচ্ছে করে না। না আছে রূপ, না আছে কোনো গুণ। বহুবার তো আপনার ছেলের কাছে ডিভোর্স চেয়েছি, কেন সে রাজি নয়? তা একবারও কি জিজ্ঞেস করেছেন তাকে? এমন বিনে পয়সার ঝি আর কোথায় পাবেন? তাছাড়া ডিভোর্স হলে আমাকে খোরপোশ দিতে হবে। তাই আমি আর পাচ্ছি না, এবার সত্যিই চলে যাব। এতদিন ভাবতাম লোকে কি বলবে, কিন্তু এখন যে আমাদের সংসারের অবস্থা, তা কোনোদিনই স্বাভাবিক হবে না। 3 বছর ধরে আপনাদের অনেক অত্যাচার সহ্য করেছি। একটা দুশ্চরিত্র লোকের সঙ্গে দিনের পর দিন থেকেছি। এবার আর নয়। আমার নিজের জীবন আমি নিজেই চালিয়ে নিতে পারবো। এই কথা বলেই মৌসুমী নিজের ঘরে ঢুকে কিছু জামাকাপড় গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেলা তখন প্রায় 10টা। গ্রীষ্মকালে তখনই রোদের তেজে মাথা ঘুরছে। মানসিক যন্ত্রণার সঙ্গে শারীরিক কষ্ট সব মিলিয়ে মৌসুমীর চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। হঠাৎ রাস্তা বেরোতে গিয়ে আচমকা একটা গাড়ির সামনে এসে পড়ে মৌসুমী। খুব তাড়াতাড়ি চালু গাড়িটা থামিয়ে দেওয়াতে কোনো বড় বিপদ না হলেও একটু আঘাত লাগে তার বাঁ হাত ও পায়ে। গাড়ির ভেতর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসেন এক যুবক। উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে, কিন্তু সম্পূর্ণ পরিবেশটা পাল্টে গেল মৌসুমীর কথায়। ওনাকে কেউ কিছু বলবেন না, দোষটা সম্পূর্ণ আমার। অন্যমনস্কভাবে রাস্তা বেরোতে গিয়ে আচমকা এই ঘটনাটি ঘটেছে। উত্তেজিত জনতা এক একজন এক এক রকম মন্তব্য করে ওইখান থেকে চলে যায়। ভদ্রলোকটি খুব বিনীতভাবে বললেন, আমি একজন ডাক্তার, ওই গলিটার পাশেই আমার চেম্বার। যদি আমার সঙ্গে আসেন তাহলে আপনার কোথায় লিখেছে একটু দেখে ওষুধ দিয়ে দিতাম। মৌসুমী একটু উত্তেজিত হয়ে বলল, বললাম তো আমি ঠিক আছি। শুধু শুধু দয়া দেখাতে আসবেন না। কোনো পুরুষকেই আমি বিশ্বাস করি না। এই কথার পরিপ্রেক্ষিতে কেউ যে এমন জবাব দিতে পারে, ভদ্রলোকটি বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি। একটু ইতস্তত হয়ে বললেন, আমি কিন্তু, আচ্ছা, এই আমার কার্ড, যদি কখনো দরকার হয় আমার। কথাটা শেষ করতে দিল না মৌসুমী। কিছুটা বিরক্ত হয়ে কার্ডটা নিয়ে একটু ঘুরিয়ে যেতে গেল। ভদ্রলোকটি আবার মৌসুমীকে বললেন, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে বাড়ি পৌঁছে দিতে পারি। এইবার মৌসুমী ধৈর্যের বাঁধ ভেঙে গেল। অত্যন্ত বিরক্ত হয়ে বলল, মেয়েদের দেখলেই বুঝি সাহায্য করতে ইচ্ছে হয়? যদি আর একটা কথা বলেন তাহলে লোক ডেকে আপনার ব্যবস্থা করব। ভদ্রলোকটি অবাক হয়ে মৌসুমীর দিকে তাকিয়ে থাকেন। মৌসুমী দুদিন হলো বাপের বাড়িতে এসেছে। তার বাবা মা তাকে অনেক বুঝিয়েছে শ্বশুর বাড়ি ফিরে যাবার জন্য, কিন্তু সে রাজি নয়। এদিকে ক্রমশ তার পায়ের ব্যথাটা বাড়ছে। বিভিন্ন ঔষধ মালিশ করেও কিছু একটা উন্নতি হচ্ছে না। তখন মৌসুমীর ওই ভদ্রলোকটির কথা মনে পড়ে। তার সঙ্গে খুব বাজে ব্যবহারের প্রতিটি কথা তার মনে পড়ে যায়। নিজেকে খুব ছোট মনে হলো। তাই আর দেরি না করে ভদ্রলোকের কার্ডটা বের করে এবং ফোন করে। একজন ভদ্রমহিলা ফোনটা ধরেন।
খুব মিষ্টি ভাষায় বলেন, ডাক্তারবাবু তো স্নান করতে গিয়েছেন, আপনি একটু পরে ফোন করবেন। একটু পরে মৌসুমীর ফোনটা বেজে উঠল। নাম্বারটা তার চেনা, স্বামীর। অত্যন্ত বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয় সে। তারপর ভাবতে থাকে, বাবা মা আর তার দায়িত্ব নিতে চান না। তাদের প্রতিটি কথায় বোঝা যাচ্ছিল যে স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামীর ঘরই বিয়ের পর মেয়েদের আসল ঘর। মৌসুমী চিন্তা করতে থাকে, কোথায় সে নিশ্চিন্তে একটা আশ্রয় পাবে। একটা চাকরির খুব দরকার। না হলে এমন সময় হঠাৎ তার ফোনটা আবার বেজে ওঠে অচেনা এক নম্বরে। ফোনটা ধরতেই একজন ভদ্রলোকের কণ্ঠস্বর। আমাকে ফোন করেছিলেন? মৌসুমী একটু ইতস্তত হয়ে বলল, হ্যাঁ, আসলে সেদিন আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, তাই ক্ষমা চাওয়ার জন্যে। কথাটা শেষ করতে দেন না অসীমবাবু। একটু হেসেই বলেন, দূর থেকে ক্ষমা চাইলে আমি তো ক্ষমা করব না। পরশু আমার বাড়িতে আপনাকে আসতে হবে। আমি গাড়ি পাঠিয়ে দেব। পায়ের ব্যথা যদি না কমে থাকে তাহলে তারও চিকিৎসা করে দেব। কথাগুলো এক নিমেষে শেষ করে অসীমবাবু বললেন, আচ্ছা, এখন ফোনটা রাখলাম। মৌসুমী আপন মনে ভাবতে থাকে, ভদ্রলোকটি ভীষণ গায়ে পড়া। ওনার বাড়িতে যাওয়াটাই ঠিক হবে? তারপর নিজেই ঠিক করে নেয়, আমার আবার ভবিষ্যৎ, যে অনিশ্চিত জীবন। ঠিক দিনে ঠিক সময়ে গাড়ি পাঠান অসীমবাবু। বড় একটা মিষ্টির প্যাকেটের সঙ্গে রজনীগন্ধা ফুলের স্টিক নিয়ে নতুন এক অদেখা অজানা পথের দিকে চলল মৌসুমী। বিশাল এক বাড়ির সামনে নামল সে। বাড়ির কলিং বেলের আওয়াজ হতেই অসীমবাবু বেরিয়ে এলেন একগাল হাসি মুখে। একটু খুঁড়িয়ে হাঁটতে দেখে অসীমবাবু বললেন, যদি ওই দিন আমার উপর অত রাগ না করে চিকিৎসাটা করাতেন তাহলে। কথার মাঝে মৌসুমী হেসে বলে, তাহলে আর আপনার বাড়িতে আসা হতো না। দুজনেই হেসে উঠল। তারপর একটা ঘরের মধ্যে এসে দুজনে বসলেন। অসীমবাবু একটু হেসে বললেন, ডাক্তারিটা একটু পরে করব। আগে আমাদের বাড়ির লোকজনের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। একটু কষ্ট করে ভেতর ঘরে আসুন। মনে মনে একটু বিরক্ত হলেও মুখে আর কিছু বলল না মৌসুমী। কৃত্রিম হাসি এসে বলল, চলুন, আপনাদের বাড়ির লোকজনের সঙ্গে দেখা করে আসি। মনে ভাবল, আমি অতিথি, আমার সঙ্গে তারা দেখা করতে এলেন না, অথচ আমাকে। সুসজ্জিত একটা ঘরে একজন বয়স্ক মহিলা বিছানায় শুয়ে আছেন। ভদ্রলোক পরিচয় করিয়ে দিলেন, আমার মা দীর্ঘ ৬ বছর ধরে বিছানায়। অনেক চেষ্টা করেও ওনাকে বসাতে পারিনি। আসুন এবার পাশের ঘরে যাই, ওখানে একজন আছে আপনার জন্য। ঘরটি বিভিন্ন ধরনের সুগন্ধি ফুল দিয়ে সাজানো। বলা বাহুল্য, অতি সুন্দর রুচিশীলতার পরিচয় বহন করছে ঘরটা। একই সোফায় বসেছিল এক সুন্দরী মহিলা। ভদ্রলোক আলাপ করিয়ে দিলেন, আমার স্ত্রী মনামি। মৌসুমী মৃদু হেসে মনামকে নমস্কার জানালো, কিন্তু মনামি কোনো প্রতিনমস্কার জানালেন না। অবাক হয়ে তাকিয়ে থাকে মনামির মুখের দিকে। অসীম বলল, আমার স্ত্রী চোখে দেখতে পায় না, তাই। মনামি বলল, এই সোফায় বসুন। ততক্ষণে জলখাবার নিয়ে কাজের মেয়েটি হাজির। মনামি বলল, কখন এসেছেন, একটু কিছু মুখে দিন। মৌসুমী অবাক হয়ে তাকিয়ে আছে অসীমবাবুর দিকে। মনামি বলল, আমি ২ বছর হলো চোখে দৃষ্টি হারিয়েছি এক দুর্ঘটনায়। প্রথমে মনে করেছিলাম এই জীবনের আর কোনো মূল্য নেই, কিন্তু আমার স্বামীর কথায় আমার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে গেল। দিনের পর দিন ও আমাকে সাহস জুগিয়ে গিয়েছে। আমি যে ওর কতটা তা ওর সঙ্গে থেকে বুঝতে পেরেছি। মৌসুমী ভাবল, অসীমবাবুই প্রকৃত মানুষ, যিনি সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারেন হাসি মুখে। বিভিন্ন কথার মধ্যে হঠাৎ মনামি বলে ফেলল, আচ্ছা, আপনি কি খুব কষ্টে আছেন? তাই বোধহয় অসীম আপনাকে এই বাড়িতে নিয়ে এসেছে। মনামির এইরকম কথার মানে ঠিক বুঝতে পারল না মৌসুমী। সে একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, আপনার কথার মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমার কষ্ট কমানোর জন্যে এই বাড়িতে আনার মানে? সবকিছুতে একটা রহস্য রয়েছে বলে ভাবতে থাকে মৌসুমী। মনামি বলল, খুব চিন্তায় ফেলে দিলুম তো। মৌসুমী চুপ করে থাকে। মনামি ও মৌসুমী যখন এইসব আলোচনায় ব্যস্ত, তখন অসীমবাবু হঠাৎই একটু আসি বলে গাড়ি নিয়ে চলে যায়। মৌসুমী একটু চিন্তাক্লিষ্ট মন নিয়ে মনামিকে প্রশ্ন করে, আচ্ছা, অসীমবাবু তো আমাকে নিমন্ত্রণ করার সময় বলেছিলেন উনি আজ বাড়িতে থাকবেন, কিন্তু এই যে হঠাৎ বেরিয়ে গেলেন। মনামি বলল, আমার সঙ্গে আসুন। এই বলে মৌসুমীকে সঙ্গে করে দোতলায় খুব আস্তে আস্তে ওঠে। মৌসুমীকে একটা বড় হলঘর দেখিয়ে বলে, এই ঘরে কাদের দেখতে পাচ্ছেন বলুন তো? মৌসুমী বলে, বেশ কিছু বয়স্ক মানুষ। মনামি বলল, এরা সকলেই অসহায়, এদের সন্তানরা দেখে না,
আর বৃদ্ধাশ্রমে যাওয়ারও টাকা নেই। তাই এইসব অসহায় মানুষদের অসীম আমাদের বাড়িতে নিয়ে এসেছে। আর ও যখন বাড়িতে থাকে তখন নিজে গিয়ে পথশিশুদের প্যাকেট করে খাবার দিয়ে আসে। অন্যদিন এই খাবার দেওয়ার জন্য কাজের লোক রেখে দিয়েছে। ও ছোট থেকেই লোককে সাহায্য করতে ভালোবাসে। কিছুক্ষণ পর অসীমবাবু বাড়িতে ফিরে একগাল হেসে বললেন, চলুন এবার খেতে খেতে কিছুটা আড্ডা মারি, তারপরে আপনার পায়ের চিকিৎসাটা করে দেব। মৌসুমী বলল, আমার পায়ে ব্যথার চিকিৎসা থেকেও বেশি প্রয়োজন ছিল মনের চিকিৎসার। তা আপনি নিখুঁতভাবে করে দিয়েছেন। মানুষ ভাগ্যের কাছে কত অসহায়, তাই আপনি আমাকে দেখালেন। আবার এই দুর্ভাগ্যকে জয় করতে আপনাদের মতো মানুষকে তারা পাশে পায়। আজও আপনাদের মতো মানুষ আছে বলেই তো পৃথিবীটা এত সুন্দর। অসীমবাবু মৌসুমীর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেয়। আজ মৌসুমী বুঝতে পেরেছে, সব পুরুষের এক রূপ নয়। সমাজের কিছু নোংরা পুরুষদের দেখে সব পুরুষকেই একদলে ফেলা ঠিক নয়। অসীমবাবুর মতো বহু পুরুষ মানুষ রয়েছেন যারা নিজেদের হাজার সমস্যা থাকা সত্ত্বেও অপরের পাশে ঠিক দাঁড়াবেন সাহায্য করতে।